আমাদের এটা লাস্ট চ্যাপ্টার আমরা পড়ছি, আর এরপরে প্র্যাকটিক্যাল বাকি আছে, ওগুলো শেষ করতে, মানে থিওরি সম্ভবত আজকে শেষ, তারপর দু একটা লাগলে দেখবো। না সরি, আজকে না, আরো একটা ক্লাস লাগবে। আজকে আমাদের লাস্ট চ্যাপ্টার আর কি, হ্যাঁ, যে ইমিউনাইজেশন অ্যান্ড ইমিউনোমডুলেশন, এটা আমাদের লাস্ট চ্যাপ্টার। আজকে আমরা কিছুটা পড়বো, নেক্সট দিন কিছুটা পড়বো, একদিনে পুরো চ্যাপ্টার শেষ হবে না। তো ইমিউনাইজেশন অ্যান্ড ইমিউনোমডুলেশন, হ্যাঁ, আমরা এ পর্যন্ত যত পড়েছি, যে আমাদের চ্যাপ্টার কম, বাট চ্যাপ্টার গুলো একটু বড় বড়, যে আমরা কিন্তু বলতে গেলে বেশি চ্যাপ্টার পড়িনি, অল্প কিছু চ্যাপ্টার পড়েছি। যে প্রথমে পড়েছি ইন্ট্রোডাকশন, সেল অ্যান্ড অর্গান, এটা তো ছোট, বাট দুটো বড় চ্যাপ্টার ছিল, স্পেসিফিক, নন স্পেসিফিক এবং স্পেসিফিক, এই দুটো একটু বড় ছিল। আর আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে ইমিউনাইজেশন অ্যান্ড ইমিউনোমডুলেশন। তো আমরা এখানে আজকে কি কি পড়বো, আমরা যে ইমিউনাইজেশন কি এবং ইটস টাইপ, তারপর আছে ফিশ ভ্যাকসিনেশন এবং এটার টাইপ, তারপর কমার্শিয়ালি অ্যাভেলেবল কিছু ফিশ ভ্যাকসিন দেখবো, তারপর মেথডস অফ ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন। ভ্যাকসিন সম্পর্কে ইন ডিটেইলস তোমরা সম্ভবত পরে আরো পাবে, তো এখানে আমরা শুধু বেসিক জিনিসটা পড়াবো, ঠিক আছে। অ্যাকোয়া মেডিসিন নামে সম্ভবত আমাদের এক সাবজেক্ট আছে লেভেল 3 তে অথবা লেভেল 4 এ, তখন তোমরা আরো ডিটেইলস পড়বা ভ্যাকসিন সম্পর্কে। এখানে যেহেতু আমাদের আছে, আমরা বেসিক কিছু জিনিস পড়াবো। তাহলে লার্নিং অবজেক্টিভস অনুযায়ী আজকে আমরা 4টা টপিক দেখব। প্রথমে আমরা দেখি যে ইমিউনাইজেশন, যে ইমিউনাইজেশন কি আমরা যদি বলি, দেখো, যে প্রসেস অফ প্রডিউসিং এ স্টেট অফ ইমিউনিটি, যে ইমিউনিটি প্রডিউস করার একটা পদ্ধতি, ঠিক আছে, এই পদ্ধতিটাকে বলা হয় ইমিউনাইজেশন। তো এই ইমিউনিটি তৈরি করা, এটা যেভাবেই হতে পারে, অনেক যে কোনো ভাবেই হতে পারে, তো সেটাকে ব্রড টার্মে বলা হচ্ছে ইমিউনাইজেশন, ঠিক আছে। যে এটাতে কি হয়, যে প্যাথোজেনকে মানে যে ইমিউনিটি তৈরি করা, হ্যাঁ, যে সেটা যে আমরা প্যাথোজেন ইনজেক্ট করে সেটার মাধ্যমে হতে পারে, অথবা আমরা যদি সরাসরি অ্যান্টিবডি ইনজেক্ট করি, সেটার মাধ্যমে কিন্তু যে ডিফেন্স মেকানিজমটা বডিতে আসতে পারে। মানে মেইনলি হচ্ছে যে ডিফেন্স করার যে অ্যাবিলিটিটা, সেটা তৈরি করা অর্গানিজমের মধ্যে, হ্যাঁ। তো সেটা কিভাবে তৈরি হবে, দেখো, যে এটা দুইভাবে হতে পারে, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। যে ইমিউনিটিটা কিভাবে তৈরি হবে, যে যদি আমরা অ্যাক্টিভ ইমিউনিটি দেখি, যে অ্যাক্টিভ ইমিউনাইজেশন কোনটা, যে একটা অর্গানিজমের মধ্যে হচ্ছে তৈরি হবে, যে ইমিউন রেসপন্স তৈরি হবে, ঠিক আছে। স্টিমুলেশন অফ অ্যান ইন্ডিভিজুয়ালস ইমিউন রেসপন্স, যে ইন্ডিভিজুয়াল, যে একটা পার্সনের বা একটা ইন্ডিভিজুয়ালের ইমিউন রেসপন্সটাকে স্টিমুলেট করবে বা ইমিউন রেসপন্সকে তৈরি করবে। ইমিউন রেসপন্স তৈরি করবে কি, কেন, ইন অর্ডার টু গিভ প্রোটেকশন এগেইনস্ট ডিজিজ, তাই না, যে ডিজিজের এগেইনস্টে প্রোটেকশন তৈরি করার জন্য সেই অর্গানিজমটাকে বা সেই ইন্ডিভিজুয়ালটাকে স্টিমুলেট করা, ঠিক আছে। যেমন যদি আমরা ভ্যাকসিনেশনের কথা বলি, যে ভ্যাকসিনেশনের মাধ্যমে, ভ্যাকসিনেশন হচ্ছে টাইপ অফ ইমিউনাইজেশন, হ্যাঁ, যে ভ্যাকসিনেশনের মাধ্যমে ইমিউনাইজেশন করা হয়। আর প্যাসিভ ইমিউনাইজেশন যদি আমরা বলি, দেখো, যে ইউজ অফ অ্যান্টিবডিজ ফ্রম অ্যান ইমিউন ইন্ডিভিজুয়ালস টু গিভ শর্ট টার্ম ইমিউনিটি ইন এ নন ইমিউন ইন্ডিভিজুয়াল, হচ্ছে যে একটা ইমিউন ইন্ডিভিজুয়াল, মানে একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে অ্যান্টিবডি তৈরি করা আছে, তো সেই অ্যান্টিবডিটাকে ট্রান্সফার করে একটা যার মধ্যে ইমিউনিটি নাই তার মধ্যে ট্রান্সফার করা, এটা হচ্ছে প্যাসিভ। যে আমরা কিন্তু ইমিউনিটিটাকে এটাকে সরাসরি তোমার অ্যান্টিবডিটা পাস করা হচ্ছে প্যাসিভে, যেমন ইনজেকশন অফ অ্যান্টিবডিজ, ঠিক আছে, যে সরাসরি অ্যান্টিবডি ইনজেক্ট করা হয়। আর অ্যাক্টিভে কি করা হয়, যে ভ্যাকসিনেশনের মাধ্যমে যে প্যাথোজেনটাকে ইনজেক্ট করা হয়, তো সেই প্যাথোজেন যখন ইনজেক্ট করা হয়, সেখানে বডিতে অটোমেটিকলি
যে ইমিউন রেসপন্স তৈরি হয়। তো অ্যাক্টিভ ইমিউনাইজেশনটা কিন্তু একটু হচ্ছে লং লাস্টিং, তাই না? যেহেতু নিজের শরীরে তোমার অ্যান্টিবডিটা তৈরি হয়, মেমোরি সেলগুলো তৈরি হয়, তো যার কারণে এটা হচ্ছে লং লাস্টিং থাকে। বাট প্যাসিভ ইমিউনাইজেশনটা যে অ্যান্টিবডি দেয়া হয়, তো সেই অ্যান্টিবডি গুলো থেকে কিন্তু যতদিন পর্যন্ত থাকে ততদিন পর্যন্তই কিন্তু সে প্রোটেক্টেড থাকবে। তো এটার জন্য শর্ট টার্ম, যেটা খুব বেশি দিন লং লাস্টিং হবে না, খুব বেশি সময়। এরপর যদি আমরা দেখি যে ইমিউনাইজেশনের বেসিক যেটা মানে মেইন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে ভ্যাকসিন, তাই না? যে ভ্যাকসিনেশনের মাধ্যমে, আর অ্যান্টিবডি ট্রান্সফারও করা হয়, ওটাও করা যায়। তো এখন আমরা দেখবো যে ভ্যাকসিন সম্পর্কে আমরা একটু দেখি আসলে ভ্যাকসিন কি বা ভ্যাকসিন এটা কি আসলে কিন্তু একটা অ্যান্টিজেন, তাই না? যে অ্যান্টিজেন ইনজেক্ট করা হয় ইন্টেনশনালি, তাই না? যে ভ্যাকসিন ইজ এ প্রিপারেশন অফ অ্যান্টিজেনিক ম্যাটেরিয়াল, ঠিক আছে? যে অ্যান্টিজেন থেকে একটা প্রিপারেশন করা হয়, যে একটা সলিউশন বা যেটাই বলো না কেন সেটাকে ভ্যাকসিন বলা হয়, যে অ্যান্টিজেন থেকে যে প্রিপারেশনটা করা হয়। তো এটা কি করে দেখো, যে স্টিমুলেট দ্য ইমিউন সেলস টু রিকগনাইজ এন্ড অ্যাটাক ইট স্পেশালি থ্রু অ্যান্টিবডি প্রোডাকশন when injected into the body। যে ভ্যাকসিন যখন বা অ্যান্টিজেন, ভ্যাকসিন তো হচ্ছে অ্যান্টিজেন, তাই না? তো অ্যান্টিজেন যখন ইনজেক্ট করা হয় তখন বডিতে কি সেটার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, তো যার কারণে প্রোটেক্টেড থাকতেছে বডিটা। তাহলে ভ্যাকসিন যদি আমরা বলি আর ভ্যাকসিনেশন, তাহলে কি হবে যে ইন্টেনশনাল অ্যাডমিনিস্ট্রেশন। আমরা যদি বলি যে ভ্যাকসিনটাকে বা যে অ্যান্টিজেনিক ম্যাটেরিয়াল থেকে তো ভ্যাকসিন তৈরি করা হয়, তাহলে ভ্যাকসিনেশনটা কি? যে ভ্যাকসিন দেয়ার বা ভ্যাকসিন বডিতে দেয়ার যে পদ্ধতিটা, তাই না? সেটাই হবে ভ্যাকসিনেশন। তাহলে ইন্টেনশনাল অ্যাডমিনিস্ট্রেশন, ভ্যাকসিনেশন কি ইন্টেনশনালি করা হয়, তাই না? কিন্তু যদি এমনি ন্যাচারালি প্যাথোজেন অ্যাটাক হয়, তো সেটা তো আর ইন্টেনশনালি কেউ প্যাথোজেন শরীরে নেয় না, তো সেটা ন্যাচারালি হয়ে যায়। কিন্তু এটা ইন্টেনশনালি প্যাথোজেনটা ইনজেক্ট করা হয় বডিতে। তো intentional administration of a harmless or less harmful form of a pathogen, ঠিক আছে? যে প্যাথোজেনের মানে লেস হার্মফুল ফর্ম, যে প্যাথোজেন যদি সরাসরি প্যাথোজেন হিসেবে ইনজেক্ট করা হয় তাহলে তো সেটা তার যে প্যাথোজেনের যে ডিজিজ প্রডিউসিং অ্যাবিলিটি, সে তো ডিজিজ প্রডিউস করবে, তাই না? তো এটাকে ট্রিট করা হয় আর কি, টু ইনডিউস স্পেসিফিক ইমিউন রেসপন্স। তাহলে প্যাথোজেনটাকে যখন বডিতে ইন্টেনশনালি দেয়া হয় তখন কি হয়, সেই প্যাথোজেনের এগেইনস্টে স্পেসিফিক ইমিউন রেসপন্স তৈরি হয়, এবং এই স্পেসিফিক ইমিউন রেসপন্সের মাধ্যমে কি হয় যে লেটার এক্সপোজার, যে যে ভ্যাকসিনের বা যে অ্যান্টিজেনের ভ্যাকসিন দেওয়া হয়, পরে দেখা যায় যে সেই অ্যান্টিজেন বা সেই প্যাথোজেন যদি অ্যাটাক করে তাহলে বডিটা মানে স্পেসিফিক ইমিউন রেসপন্স যেহেতু থাকে, বা মেমোরি সেলগুলো, যেটা বলবো যে ভ্যাকসিনেশনে সবচেয়ে বেশি কাজ করে যে মেমোরি সেল তৈরি হয়, তাই না? আমরা যে গত ক্লাসে পড়েছিলাম মেমোরি, ওইটার মেমোরির কনসেপ্টকে কাজে লাগিয়েই কিন্তু ভ্যাকসিনেশন করা হয়। যে ভ্যাকসিনেশন মানে অ্যান্টিজেন যখন ইন্টেনশনালি দেওয়া হয় তখন সেই অ্যান্টিজেনের এগেইনস্টে কি হয়, অ্যান্টিবডি তৈরি হয় এবং সাথে কিছু মেমোরি সেলও তৈরি হয়। তো এই মেমোরি সেলগুলো তো বডিতে থেকে যায়, পরে যখন আবার ওই প্যাথোজেন যদি অ্যাটাক করে তখন কি হয় যে সেকেন্ডারি রেসপন্স, গত ক্লাসে যে বলেছিলাম আমরা যে প্রাইমারি রেসপন্স এবং সেকেন্ডারি রেসপন্স, তাহলে সেকেন্ডারি রেসপন্স এর কারণে কি হবে যে আরো অনেক বেশি অ্যান্টিবডি তৈরি হয়। দেখো যে এইম অফ ভ্যাকসিনেশন কি, ইজ টু ইনডিউস লং টার্ম ইমিউনিটি, ঠিক আছে? যে এই যে লং টার্ম ইমিউনিটি, এই লং টার্ম ইমিউনিটি তাহলে কিভাবে আসতেছে বলো দেখি, যে কিভাবে আমরা বা কেন আমরা এটাকে লং টার্ম বলছি বা কিভাবে এটা লং টার্ম থাকতেছে, মানে এটার বেসিকটা কি আসলে, যেটা আমি একটু আগেই বললাম যে মেমোরি সেল, ঠিক আছে? তাই না? যে মেমোরি সেল তৈরি হচ্ছে সেই জন্য হ্যাঁ, যার লং। কারণে কিন্তু এটা লং টার্ম হচ্ছে। তো ভ্যাকসিনেশনের কিন্তু এইমটা হচ্ছে কি, যে প্রডিউস লং টার্ম ইমিউনিটি। আর এই লং টার্ম ইমিউনিটিটা কিভাবে হচ্ছে, আমরা যে বলেছি যে স্পেসিফিক রেসপন্স হবে এবং এটার মেমোরি সেল তৈরি হবে। মেমোরি সেলটাই কিন্তু ভ্যাকসিনেশনের মেইন বেসিক জিনিসটা, যে মেমোরি সেল থাকবে, ঠিক আছে? বলো 9।
বলতে চাচ্ছ কিছু? শোনা যাচ্ছে না তোমাকে? ঠিক আছে, তোমার নেটওয়ার্ক ঠিক হোক তখন বলো। এর আগের স্লাইডটা একটু দেখতে পারি? বলো। জি ম্যাম, জি ম্যাম। ম্যাম হ্যাঁ বলো, তোমাদের সবার নেটওয়ার্ক খারাপ হয়ে গেল নাকি? ম্যাম ভ্যাকসিনেশনের তাহলে কি? হ্যালো ম্যাম, শুনতে বলো বলো, হ্যাঁ। নাইম, তুমি একটু পরে বলো, আগে কে যেন বলতেছিলে? সামিরা নাকি? বুঝতে পারিনি, দেখতে পারিনি নামটা। শাকিলা। ম্যাম আমি হ্যাঁ বলো। ম্যাম বলছি যে ভ্যাকসিনেশনের সামারিটা তাহলে কি হলো, মানে সারমর্মটা তাহলে যে আরেকবার এটা তোমার প্যাথোজেনটাকে, বললে ভালো মানে হতো ম্যাম। প্যাথোজেনের যে প্যাথোজেন প্রডিউসিং যে অ্যাবিলিটি, সরি ডিজিজ প্রডিউসিং যে অ্যাবিলিটিটা, সেটাকে করে দেওয়া হয়, ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়। ঠিক আছে, ডিঅ্যাক্টিভেট করে দিয়ে তোমার সেই প্যাথোজেনটাকে কিন্তু ইন্টেনশনালি শরীরে প্রবেশ করানো হয়, তাই না? তো যখন তোমার শরীরে একটা প্যাথোজেন আসবে, ন্যাচারালি কি হয় যে সেই প্যাথোজেনের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, এবং স্পেসিফিক অ্যান্টিবডি যখন তৈরি হয় সাথে কিছু মেমোরি সেল থেকে যায়, আমরা গত ক্লাসে কিন্তু দেখেছিলাম, তাই না? তো সেই মেমোরি সেলগুলো যখন থাকে বডিতে, তো সেকেন্ড টাইম যদি আবার সেকেন্ডারি এক্সপোজার হয়, বা সেকেন্ড টাইম যখন, বা ওই প্যাথোজেনটা, সেকেন্ড টাইম ঠিক না, যে যদি যখন থেকে তোমাকে ভ্যাকসিনেশন করা হচ্ছে বা যখন থেকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তারপরে যদি ওই যে ভ্যাকসিন বা যে ডিজিজের এগেইনস্টে ভ্যাকসিন দেওয়া আছে ওই প্যাথোজেনটা যদি অ্যাটাক করে, তাহলে কি হবে যে আগে ভ্যাকসিনেশন করা আছে, ভ্যাকসিনেশন করার কারণে কি হবে, মেমোরি সেল তৈরি থাকবে বডিতে। তো এই মেমোরি সেল থেকে কিন্তু দ্রুত কি হবে, অ্যান্টিবডি তৈরি হবে, যার কারণে ওই প্যাথোজেনটা যদি অ্যাটাক করে তাহলে প্যাথোজেনটাকে অ্যান্টিবডি সরাসরি ডিস্ট্রয় করে দিতে পারবে। এটাই। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, নাইম কিছু বলতে চাচ্ছিল, নাইম মনে হয় আছো? ঠিক আছে, আর আসলে পরে বলো। এখন আমরা দেখি যে একটা ইফেক্টিভ ভ্যাকসিনে, মানে ভ্যাকসিনের কিছু কিছু ক্যারেক্টার থাকে যে যে জিনিসগুলো কনসিডারেশনে রাখতে হয়, যে সেফ টু ইউজ। ঠিক আছে, যে একটা ভ্যাকসিন তৈরি করা হলো, তো সেটার জন্য মানে এটা অবশ্যই সেফ হতে হবে। যে ভ্যাকসিন তৈরি করা হলো কিন্তু দেখা গেল যে সেই ভ্যাকসিনেরই আবার ই আছে যে এটা সেফ না, বা এটার প্রবলেম আছে, বা এটার এগেনস্টে দিলে কাজ করছে না, বা কোনো সাইড ইফেক্ট হচ্ছে। ঠিক আছে, এই সবকিছু কিন্তু কনসিডারেশনে রাখতে হয় তোমার একটা যখন ভ্যাকসিন আসে। তোমরা দেখবা যে প্রথমে যে করোনা ভাইরাসের ভ্যাকসিন যখন প্রথমের দিকে আসলো, অনেক সময় অনেক কিন্তু শোনা গিয়েছিল অনেক কিছু, যে ব্লাড ক্লট হচ্ছে বা মানে মারা যাচ্ছে, এরকম কিন্তু কি অনেক তোমরা শুনে থাকবা, তাই না? তো এই জন্য যে প্রথমে নতুন কোনো ভ্যাকসিন যখন বা ভ্যাকসিন ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো কনসিডারেশনে রাখতে হয়, যে এটা অবশ্যই সেফ হতে হবে। তারপর হচ্ছে যে যে ডিজিজের এগেইনস্টে করা হবে সেই ডিজিজকে যেন কন্ট্রোল করতে পারে সিগনিফিকেন্টলি। তারপর হচ্ছে প্রোটেক্টিভ ফর সাস্টেইন পিরিয়ড, যে এটার যেন সাস্টেইনেবিলিটিটা থাকে, যে লং টার্ম বা দীর্ঘ সময়ের জন্য এটার ইফেক্টিভনেসটা থাকে, এটাও করা হয়, কাউন্ট করা হয়, যে আমরা যদি বলি যে ভ্যাকসিনের কিছু ক্যারেক্টারিস্টিক্স মধ্যে থাকবে। তারপর আছে যে ইজি টু অ্যাডমিনিস্টার। ঠিক আছে, যে একটা ভ্যাকসিন তৈরি করা হলো কিন্তু এটা মানে এটার অ্যাপ্লিকেশন প্রসেসটা খুবই জটিল, তো সেটাও কিন্তু খুব একটা ইফেক্টিভ হবে না। কারণ এখন এখন দেখবা তোমরা যে ইয়ের যেটা, সরি ফিজারের ভাইরাসটা না কোনটা, অ্যাস্ট্রাজেনেকার, যে -96 ডিগ্রি টেম্পারেচারে রাখতে হয়, যেটা করোনা ভাইরাসের, দেখছিলা তোমরা? সরি, বুঝতে পারছি না। ম্যাম কি রাখতে হয় বুঝতে পারিনি কথাটা। আচ্ছা, ইজি টু অ্যাডমিনিস্টার মানে তোমার যেন সুবিধা হয় বা ট্রান্সফার করতে যেন সুবিধা হয়, যেমন মানে ধরো যে -90 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তোমাকে একটা ভ্যাকসিন রাখতে হয়, তো সেই ভ্যাকসিনটা -90 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কিন্তু ম্যানেজ করা একটু ডিফিকাল্ট। তো এমন যদি ভ্যাকসিন, সেটার চেয়ে যদি রুম টেম্পারেচারে কোনো ভ্যাকসিন রাখা যায় সেটা বেশি ইফেক্টিভ হবে, তাই না? যে একটা ভ্যাকসিন তোমার -90-তে রাখতে হয় আর একটা হচ্ছে রুম টেম্পারেচারে রাখতে হয়, তাহলে কোনটা বেশি ভালো হবে? অবশ্যই রুম টেম্পারেচারে যেটা।
তো এরকম যে সবকিছু মাথায় রেখে ভ্যাকসিন মূলত তৈরি করা হয়, বা যদি একটা ভ্যাকসিনের ইফেক্টিভনেস খেয়াল করা হয় বা দেখা হয়, তখন এই সবকিছুই দেখা হয়। তারপর একটা আছে যে চিপ টু প্রডিউস, তার মানে তোমাকে তৈরি করতে যে খুব বেশি যদি কস্টলি হয়ে যায়, তখন সেটাও কিন্তু খুব একটা ইফেক্টিভ হবে না, তাই না? যে একটা ভ্যাকসিন তৈরি করলা, ঠিক আছে, কিন্তু এটার দাম অনেক বেশি, যেটা জেনারেল মানুষের হাতের নাগালের বাইরে, তো তখন তো সেই ভ্যাকসিনটার ইফেক্টিভ বা এটার থাকবে না খুব একটা। এই জন্য যে ম্যাম, চিপ, ভ্যাকসিনটা -90 ডিগ্রিতে কখন রাখা হয়? এটা এক একটা ভ্যাকসিনের তৈরি করার ক্ষেত্রে ওটা মানে এক একটা ফার্মাসি বা তৈরি করা আলাদা থাকে। তোমার বিভিন্ন স্টেজ গুলো যখন ফলো করে, তখন এক একটা ভ্যাকসিনের ক্ষেত্রে এক এক রকম হয়। তোমরা দেখবা যে করোনা ভাইরাসের যে দুটো ভ্যাকসিন এখন পর্যন্ত চলতেছে না, যে একটা হচ্ছে কোনটা অ্যাস্ট্রাজেনেকার একটা কি ফিজার একটা মনে হয়, তাই না? ফিজার কোম্পানি যেটা, ওইটা তো মনে হয় 96 এ রাখতে হয়, এরকম আর কি। দেখে নিও, তোমরা বুঝতে পারবে। আচ্ছা ম্যাম। হুম। মানে এটা তোমার এমনি রাখার ক্ষেত্রে একটা আছে, একটা যে তোমার মানে দেয়ার ক্ষেত্রেও, যে আমরা দেখবো পরে যে ফিশের ক্ষেত্রে আমরা দেখবো যে কোনগুলো সরাসরি ইনজেকশনের মাধ্যমে দেয়া হয়। আচ্ছা, আমি পরে আসতেছি ওটাতে গেলে দেখবো। দাঁড়াও। আর একটা জিনিস, প্রাইমারি কনসিডারেশন ফর ডেভেলপিং এ ভ্যাকসিন, আমরা যদি দেখি যে একটা ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে কি কি জিনিস কনসিডারেশন নিয়ে আসতে হয়। আগেরটা সরি, এটা ইফেক্টিভনেস দেখছি না। আচ্ছা, এখানে যেমন আরো কিছু আছে, যেমন সেম কিছু থাকবে, যে সেফটি, এটা তো দেখলাম আগেই। তারপর কস্ট ইফেক্টিভনেস, এটাও দেখলাম। তারপর লং টার্ম প্রোটেকশনও দেখছি। আর সিজন এবং এজ, হ্যাঁ, হোয়েন ফিশ মোস্ট সাসেপ্টেবল ডিজিজ, ঠিক আছে। আর যে ভ্যাকসিনটা আমরা কখন, মানে কোন বয়সে মাছের জন্য করবো, এরকম যদি হয়, বা কোন সিজনে ফিশ বেশি ডিজিজ আক্রান্ত হচ্ছে, এইসব কিছু কনসিডারেশন নেওয়া হয়। তারপরে স্পেসিস অফ ফিশ, যে আমরা মানে কোন কি ফিশ স্পেসিস এর জন্য ভ্যাকসিনটা করা হবে। যেমন ধরো যে সব ফিশ স্পেসিস এর জন্য তো আর একই রকম হবে না, তাই না? যে আমরা যদি এখন স্যামনের ক্ষেত্রে এক ধরনের ভ্যাকসিন হবে, বা যদি আমরা মলা ঢালা মাছের ক্ষেত্রে চিন্তা করি, সেক্ষেত্রে আর এক ধরনের ভ্যাকসিন হবে। তো এই জন্য স্পেসিসটা অবশ্যই কনসিডারেশনে রাখবে। তারপরে যেমন রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন যেটা বললাম, যে তোমার ইমার্শন যেটা পরে আসবে, যে অনেক সময় দেখা যায় যে ইনজেক্ট করা হয়, আবার কোনো সময় যে ভ্যাকসিন সলিউশনের মধ্যে মাছগুলোকে চুবিয়ে রাখা হয়, আবার কোনোটা আছে যে খাবারের সাথে মিশানো হয়। তাহলে মানে কোনটার জন্য সুবিধা ভালো, যে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, যে ভ্যাকসিনটা কিভাবে দেয়া হবে ফিশের ক্ষেত্রে। যেমন যদি আমরা ছোট মাছের ক্ষেত্রে চিন্তা করি, ছোট মাছকে ইনজেকশনের মাধ্যমে দেয়াটা খুব টাফ, তাই না? অনেকগুলো ছোট মাছকে এক একটা ধরে ধরে ইনজেকশন দেওয়াটা একটু টাফ হয়ে যায়। আবার যদি আমরা বড় মাছের ক্ষেত্রে, তাহলে ইনজেকশনটা সুবিধা, যে স্যামন মাছ যেমন আছে, যে অনেক বড় বড় মাছ, তো সেটাকে যদি আমরা ইনজেকশন দিতে পারি, সেটা কিন্তু ইনজেকশন দেওয়াটা সহজ হবে। তো এরকম যে কোনটাকে কিভাবে দিচ্ছি, এটাও কনসিডারেশনে রাখতে হবে, যে কোন মাছের জন্য আমি করতেছি, তো সেটার ক্ষেত্রে কিভাবে কোন কোন পদ্ধতিতে করলে বা কোন ভ্যাকসিনটা করলে সুবিধা হবে, এগুলো রাখতে হয় কনসিডারেশন। তারপর মেথড অফ ভ্যাকসিন প্রিপারেশন, যে ভ্যাকসিন কিভাবে তৈরি করা হবে, এটাও একটি কনসিডারেশনে রাখা হবে। দেন আমরা আসি যে টাইপস অফ ভ্যাকসিন। হ্যাঁ, আমরা ভ্যাকসিনের কিছু টাইপ সম্পর্কে দেখি। যে প্রথমে যদি আমরা দেখি যে লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন, হ্যাঁ, এখানে কয়েকটা টাইপ আছে, যে ইনঅ্যাক্টিভেটেড অথবা কিল ভ্যাকসিন, সাব ইউনিট ভ্যাকসিন, ডিএনএ ভ্যাকসিন, টক্সয়েড ভ্যাকসিন, দেন হচ্ছে রিকম্বিনেন্ট ভ্যাকসিন। তো লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন যদি আমরা দেখি, যে এটা আসলে যে এই ভ্যাকসিনটা হচ্ছে তোমার লাইভ থাকে, কিন্তু কিছুটা হচ্ছে ড্যামেজ থাকে। হ্যাঁ, যে অ্যাটেনিউয়েটেড মানে হচ্ছে তোমার ড্যামেজ বা ক্ষয়প্রাপ্ত অনেকটা এই টাইপের, ঠিক আছে। তো এটা কি করা হয়, যে এই ভ্যাকসিন যে প্যাথোজেনটা দিয়ে করা হয়, সেই প্যাথোজেনটাকে কালচার করা হয়। মনে করো যে একটা ব্যাকটেরিয়ার করা হবে, যে ককাস ব্যাকটেরিয়া, বা একটা ফিশের যদি আমরা বলি ফিশের ব্যাকটেরিয়ার, সেই ব্যাকটেরিয়াটাকে কিন্তু কালচার করা হয়। তো কালচার করার সময় কি করা হয়, যে ব্যাকটেরিয়ার যে ডিজিজ প্রডিউসিং মানে ভিরুলেন্স, যেটা তোমরা ভিরুলেন্স জেনে থাকবা, যে ডিজিজ প্রডিউসিং যে অ্যাবিলিটি, বা যে মানে তীব্রতা যেটা। হ্যাঁ হ্যাঁ, তীব্রতা যেটা, যে কিছু কিছু প্যাথোজেন আছে যে তোমার অল্প সংখ্যক থাকলেই
খুব মানে খুব বেশি এফেক্ট করতে পারে। হ্যাঁ, আবার অনেক কিছু কিছু ব্যাকটেরিয়া বা প্যাথোজেন আছে যেগুলো সংখ্যায় অনেক বেশি হইতে হয়, বা হচ্ছে তখন এরা ইফেক্ট করে, মানে এদের যে এক একটার ভিরুলেন্স এক এক রকম থাকে। তো এই লাইভ অ্যাটিনিউটেড যেগুলো, সেইগুলো তোমার ভিরুলেন্সটাকে কমায় দেওয়া হয় ওই প্যাথোজেনে, ঠিক আছে, অথবা একদমই শূন্য করে দেওয়া হয়, কোনো ভিরুলেন্স থাকে না। তো ভিরুলেন্স যখন থাকে না তখন কিন্তু সেটা ডিজিজ প্রডিউস করতে পারে না। কিন্তু প্যাথোজেনটা কিন্তু লাইভ থাকে, দেখছো যে লাইভ, বাট এটা অ্যাটিনিউটেড মানে হচ্ছে কি ড্যামেজ বা ক্ষয়প্রাপ্ত অনেকটা বলা হয়। তো লাইভ অবস্থায় থাকে ঠিক আছে, কিন্তু এটার কোনো ভিরুলেন্স থাকে না। তো যার কারণে কি হয় যে সে মানে ডিজিজ তৈরি করতে পারে না, কিন্তু যেটার এগেইনস্টে যে অ্যান্টিবডি তৈরি হওয়া সেটা কিন্তু তৈরি হয় যখন এটা ইনজেক্ট করা হয়। ঠিক আছে, যে লাইভ অ্যাটিনিউটেড ভ্যাকসিন কোনগুলো হবে, যে প্যাথোজেন গুলো অ্যাটিনিউটেড প্যাথোজেন আর কি, যে বা আমরা বলি ড্যামেজ প্যাথোজেন যদি বলি, সেটার ভিরুলেন্স কে কমানো অথবা একদম ভিরুলেন্স কে জিরো করে ম্যাম যে ভ্যাকসিন গুলো তৈরি করা হয়। ম্যাম বলো। হ্যাঁ বলো। ম্যাম এই মানে জীবাণুগুলো তো ম্যাডাম জীবিত থাকে তাই না? মানে সবগুলো যে জীবিত দেহে থাকে না, আমি যেটা বলছি যে লাইভ অ্যাটিনিউটেড এটা জীবাণুগুলো জীবিত থাকে, কিন্তু পরে যেগুলো আসবে সেগুলো কিন্তু আবার জীবিত থাকবে না। সব ম্যাম ভ্যাকসিনেই যে জীবিত এই থাকে তা না। ম্যাম এই ভ্যাকসিনের ক্ষেত্রে এটা যখন দেহে প্রবেশ করবে ম্যাম, এখান থেকে কি নতুন মানে আহ মানে না, এই একটু এটার জীবাণুগুলো কি আবার তৈরি হবে তৈরি নতুন? করতে পারবে কিনা বা না, এটার কোনো কিছুই হবে না, কারণ এর সব অ্যাবিলিটি করে দেওয়া হবে, নষ্ট করে দেওয়া হয় যখন এই প্যাথোজেনটা কালচার করা হয়। মানে ভ্যাকসিন তৈরি করার জন্য তো তোমার প্যাথোজেনটা কালচার করতে হয়, তাই না? যে ব্যাকটেরিয়ার প্যাথোজেন করবে বা ভ্যাকসিন করবে সেই ব্যাকটেরিয়াটাকে তো আগে কালচার করে ল্যাবরেটরিতে। তো ওই কালচার করার সময় ওই প্যাথোজেনের সব ধরনের অ্যাবিলিটি ডিস্ট্রয় করে দেওয়া হয়, সেভাবেই মানে ওইভাবেই তোমার কন্ট্রোল কন্ডিশনে এগুলোকে কালচার করা হয়। বুঝতে পারছো জি ম্যাম। যে জি এই ম্যাম। প্যাথোজেনগুলোর আর কোনো ধরনের অ্যাবিলিটি থাকে না। তারপর যদি বলি যে ইনঅ্যাক্টিভেটেড অথবা কিল্ড ভ্যাকসিন, এটা মানে কি যে ভ্যাকসিন ওই প্যাথোজেনটাকে কিল করে এই ভ্যাকসিন গুলো করা হয়, যে প্যাথোজেন থেকে ভ্যাকসিন করা হবে সেই প্যাথোজেন গুলোকে সরাসরি কিল করা হয়। এটা কিল বিভিন্ন মাধ্যমে করা যায়, তোমার হিট ট্রিটমেন্টও করতে পারে, হিটের মাধ্যমে কিল করে দিতে পারে, অথবা আলট্রাভায়োলেট রে ট্রিটমেন্ট করা হয়। তো কিল করে দিলে কিন্তু তার তো আর কোনো অ্যাবিলিটি থাকবে না, বাট এটার কিন্তু যখন ইনজেক্ট করা হয় তখন এরা আবার ইমিউন রেসপন্স করতে পারে। বুঝতে পারছো যে ইমিউন রেসপন্স মানে বডি তো এটাকে ফরেন হিসেবেই নিবে, তাই না? যখন তোমার কিল্ড হোক আর লাইভ হোক, বডি তো এটাকে ফরেন হিসেবে নেয়। তো ফরেন হিসেবে যখন নিবে তখন এটার এগেইনস্টে কিন্তু আবার অ্যান্টিবডি তৈরি হবে। দেন আসি আমরা সাব ইউনিট ভ্যাকসিন। হ্যাঁ, সাব ইউনিট ভ্যাকসিনটা কি হবে যে এটা মানে এই আগে দুটো যেমন আমরা ছিল যে পুরো পুরো প্যাথোজেনটাকেই এগুলো ইউজ করা হয়, যে লাইভ অ্যাটিনিউটেড বা ইনঅ্যাক্টিভ এর ক্ষেত্রে পুরো প্যাথোজেনটা ইউজ করা হয়। বাট সাব ইউনিটের ক্ষেত্রে হয় কি যে তোমার পুরো প্যাথোজেনটা ইউজ করা হয় না, এখানে তোমার প্যাথোজেনের একটা পার্ট বা একটা কম্পোনেন্টকে ইউজ করা হয়। যেমন এটা হতে পারে যে একটা ফ্লাজেলা হতে পারে, ব্যাকটেরিয়ার ফ্লাজেলাটাকে ইউজ করতেছে, অথবা সারফেস একটা প্রোটিন হতে পারে যে সারফেস প্রোটিনটাকে নিচ্ছে, নিয়ে সেটা থেকে ভ্যাকসিন তৈরি করতেছে। তো এরকম যে পুরো প্যাথোজেনটা হবে না, যে সাব ইউনিট মানে একটা প্যাথোজেনের কোন একটা পার্টকে ভ্যাকসিন হিসেবে ইউজ করে। হ্যাঁ, তারপর আমরা আসি যে ডিএনএ ভ্যাকসিন। ঠিক আছে, ডিএনএ ভ্যাকসিন যদি আমরা বলি যে প্যাথোজেনের ডিএনএটাকে সরাসরি ভ্যাকসিন হিসেবে ইউজ করা হয়, যে প্যাথোজেনের যে ডিএনএ থাকে সেই ডিএনএটাকে প্যাথোজেন ডিএনএটাই ভ্যাকসিন হিসেবে ইউজ করে, ডিএনএটাকে ট্রিট করে আর কি, ট্রিটমেন্ট করে তারপরে সেটাকে ভ্যাকসিন হিসেবে ইউজ করে। তারপর আছে হচ্ছে মানে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে ভ্যাকসিন কিন্তু বিভিন্ন ভাবেই তৈরি করা যাবে, তাই না? যে তোমার পুরো প্যাথোজেনটা ইউজ করতে পারে, প্যাথোজেনটাকে কিল করতে পারে, অথবা প্যাথোজেনটাকে লাইভ থাকবে কিন্তু এটাকে ড্যামেজ করতে পারে, অথবা প্যাথোজেন একটা পার্ট নিতে পারে। এগুলো বিভিন্ন প্যাথোজেন বিভিন্ন ভাবে তৈরি করা যায় আর কি। তারপর আমরা যদি দেখি যে টক্সয়েড ভ্যাকসিনটা কি, যে কিছু প্যাথোজেন আছে যেগুলো টক্সিন প্রডিউস করতে পারে। হ্যাঁ, তো সেই প্যাথোজেনের কিন্তু সেই টক্সিন গুলোকে আইসোলেট করা হয়। তো সেই টক্সিন গুলো আইসোলেট করে সেই টক্সিন থেকেও ভ্যাকসিন তৈরি করা হয়। সেই টক্সিন থেকে ভ্যাকসিন করে সেই ভ্যাকসিনটাকে ইনজেক্ট করলেও ওই টক্সিনের এগেইনস্টে বা টক্সিনটাকেই তখন অ্যান্টিজেন হিসেবে
ট্রিট করে বডি। যে টক্সিন প্রডিউসিং যে প্যাথোজেন গুলো আছে সেগুলো থেকে টক্সয়েড ভ্যাকসিন গুলো করা যায়। ম্যাম ডিএনএটা হচ্ছে ডিএনএ থেকে ভ্যাকসিন তৈরি করা হয়? হ্যাঁ, তোমার প্যাথোজেনের ডিএনএ টাকে সরাসরি নেওয়া হয়। জি ম্যাম। হুম। তারপর হচ্ছে কি রিকম্বিনেন্ট ভ্যাকসিন। হ্যাঁ, রিকম্বিনেন্ট ভ্যাকসিন যেটা, যে এখানে তোমার রিকম্বিনেন্ট টেকনোলজি যেটা আছে, যে তোমার হচ্ছে জিন ক্লোনিং এর যে ব্যাপারটা। হ্যাঁ, তো এখানে কি করে যে প্যাথোজেনের ধরো যে প্যাথোজেনের একটা জিনকে ক্লোন করা হয়, ক্লোন করে তোমার রিকম্বিনেন্ট টেকনোলজি, যে ক্লোনিং এর মাধ্যমে তোমরা জানবা যে প্লাজমিড ক্লোন করে কিভাবে, যে প্লাজমিডের মধ্যে প্যাথোজেন বা যে কোনো ডিএনএ টাকে কিন্তু ক্লোন করা যায়। তো এই ক্লোনিং এর মাধ্যমে তোমার হচ্ছে এই রিকম্বিনেন্ট ভ্যাকসিন গুলো তৈরি করে, যে প্যাথোজেনের একটা জিনকে আইসোলেট করে সেই জিনটাকে আবার অন্য একটা হোস্ট প্যাথোজেনের মধ্যে ক্লোন করা হয়, ক্লোন করে সেই প্যাথোজেনটা থেকে তোমার এই ভ্যাকসিন গুলো তৈরি করা হয়। মেইনলি তোমার রিকম্বিনেন্ট যে টেকনোলজিটা, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এই টেকনোলজি ইউজ করে তোমার এই ভ্যাকসিন গুলো করা হয়। যেখানে থাকে কি জিন ক্লোনিং এর এই ব্যাপারটা থাকে এখানে। ওকে, ক্লিয়ার? কারো কিছু জানার আছে? বুঝছো তো? জি ম্যাম। ওকে, এবার আমরা আসি যে কমার্শিয়ালি অ্যাভেলেবল কিছু ফিশ ভ্যাকসিনের নাম। এগুলো তোমরা পড়ে নিবে, এটা তো পড়ানোর কিছু নেই। যে এখন মানে তোমার কি কি ফিশ ভ্যাকসিন অ্যাভেলেবল আছে, সেই নামগুলো এখানে কিছু দেয়া আছে, এটা আমি দিয়ে দিব তোমাদেরকে, পড়ে ফেলবে। ফিশ কে নাম তো আর ভ্যাকসিন পড়ানোর কিছু না, তাই না? তোমার এই মানে ডিজিজের এগেইনস্টে ভ্যাকসিন হচ্ছে এখন পর্যন্ত অ্যাভেলেবল আছে ফিশের ক্ষেত্রে। তারপর আমরা দেখি কি যে ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন মেথড। হ্যাঁ, যে ভ্যাকসিনটা কিভাবে দেয়া হবে সেটা, যে এখানে মোটামুটি 3টা ভাবে দেয়া হয়। তোমার যে ইমার্শনের মাধ্যমে দেয়া যায়, তারপর ওরালি দেয়া যায়, এটা হচ্ছে বাই ইনজেকশন, যে ইনজেকশনের মাধ্যমে এই ভ্যাকসিনটা দেয়া যায়। ম্যাম এই মাছকে কিভাবে মানে ইনজেকশন দেওয়া হয়, মানে ওটা তো বুঝতে পারছি, কিন্তু সব মাছকে ধরে ধরে কিভাবে পসিবল এটা? হ্যাঁ, এটার জন্য সব মাছের জন্য তো সবকিছু না, আগে তো বললাম যে যেটার জন্য মানে যেটা সুবিধাজনক সেটা করা হয়। তোমার যেমন বড় মাছগুলো যেগুলো যে অনেক বড় বড় যেগুলো সেগুলোকে মোটামুটি ইনজেকশন দেয়, ঠিক আছে। আর যেগুলো তোমার ছোট সেগুলোকে তো ইনজেকশন দেয় না, সেগুলোকে ইমার্শন করে। আবার এই যে ওরালিও মানে ওরালিও দেওয়া যায় আছে, ঠিক আছে, কিন্তু যেটার জন্য যেটা সুইটেবল তাকে সেটাই দেওয়া হয়। কিন্তু এই 3টা ভাবেই দেয়া হয়। তোমার একটা হচ্ছে কি ইনজেকশনের মাধ্যমে দেয়া যায়, যে ইনজেকশনটা তোমার কি যে অ্যাবডোমিনাল যে ক্যাভিটি আছে সেই অ্যাবডোমিনাল ক্যাভিটিতে দেয়া যাবে, আবার তোমার স্কিনের নিচে বা সাবকিউটেনিয়াস সেখানে দেয়া যাবে। মানে এটা হচ্ছে কি ইনজেকশন, যে ইনজেকশনটা মেইনলি তোমার বড় মাছের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো ইনজেকশনের ক্ষেত্রে আবার মানে একটা এই প্রবলেম হয় কি যে তোমার মানে প্রত্যেকটা মাছকে ধরে ধরে দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু আবার মাছগুলো তোমার স্ট্রেসড হয়ে যায়, তাই না? যে তো স্ট্রেস কন্ডিশনে পড়ে যায় মাছগুলো যখন ইনজেকশন করা হয়। আচ্ছা ম্যাম, বলো। ম্যাম মাছের রোগগুলো সাধারণত আমরা যেগুলো মাছ চাষ করি এগুলোর সাধারণত রোগ বেশি হয় না, বা মানে বলছি ম্যাম যে মেরিন ফিশ গুলোর কি রোগ কম হবে, বা ওয়াইল্ড ফিশ গুলোর কি রোগ কম হবে, মানে রোগ বালাই মানে কম তোমার হবে? মানে বুঝি নাই, তুমি কি বললা যে যে ফিশ গুলো কালচার করা হয় সেগুলো রোগ কম জি হয়? ম্যাম, ওগুলো রোগ বেশি হবে কি না? না, রোগ কম হয় তোমাকে এটা কোথা দেখছো তুমি? ফিশে তো প্রচুর না ম্যাম, পরিমাণে এটা আমার মাথায় আসছে, কারণ কি ম্যাম যদি ওয়াইল্ড যে ফিশ গুলো আছে ওগুলো ম্যাম যদি রোগ হয়ে সব মরে যেত তাহলে তো স্পেসিসটা থাকতো না, সেজন্য আমার মাথায় আসছে এটা যে ওগুলো রোগ হয়তো কম হয়, এরকম মনে হয়েছে ম্যাম। তোমার এটা তো মানে ওয়াইল্ড এর রোগ কম হয়, কিন্তু ফার্মের ক্ষেত্রে তুমি চিন্তা করো, ফার্মে কিন্তু প্রচুর ডিজিজ হয়। আর তোমার ওয়াইল্ড এর চেয়ে কিন্তু এখন ফার্মেই বেশি ফিশ কালচার করা হয়, জি ম্যাম। তাই না? তোমার ওয়াইল্ড এ তুমি দেখবা যে কত পার্সেন্ট তোমার ওয়াইল্ড এ হয়, তোমার 55% হচ্ছে কালচার, আর সরি হ্যাঁ কালচার, আর তোমার 45% হচ্ছে ক্যাপচার। তো
তো ক্যাপচারের মধ্যে তোমার 25% ক্যাপচার হচ্ছে মেরিন থেকে, আর ফ্রেশ ওয়াটার ক্যাপচার কিন্তু খুবই কম। তো ওয়াইল্ডে তো আর সবাই ট্রিটমেন্ট করতে যায় না, ওয়াইল্ড তো ওয়াইল্ডই, তারা তো ওভাবেই থাকে। কিন্তু তুমি ফার্মের ক্ষেত্রে তো আমরা যখন এগুলো ডিজিজ বা এগুলো চিন্তা করি, এগুলো তো মেইনলি তোমার ফার্মে, এখানে তোমার বিলিয়ন বিলিয়ন ডলার তোমার ফিশ ফার্ম আছে বা হচ্ছে। তো এই ফার্মে তোমার এটা ডিজিজ হয়ে গেলে তো এটা বিশাল হয়ে যায় না, ইম্প্যাক্ট হয়ে যায়। তো তোমার হচ্ছে ইকোনমিক ইমব্যালেন্স হয়ে যায়। জি ম্যাম। তুমি এমনি দেখবা যে দেশি মুরগি হচ্ছে কেমন রোগবালাই হয় আর ব্রয়লার মুরগির কেমন রোগবালাই, তাই না? তোমার দেশি জিনিস বা ওয়াইল্ডের জিনিসের তো এমনি ওদের তো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, ওয়াইল্ডে যারা থাকে তাদের এমনি ন্যাচারাল ইমিউনিটি ভালো থাকে। কিন্তু যারা মানে নেচার থেকে যখন ক্যাপটিভে চলে আসে তখন তো তাদের ইমিউনিটিটাও কমে যায়। জি ম্যাম। ওকে, আমরা কোথায় ম্যাম ছিলাম? ওরালিটা কি মানে ওয়াটার বডিতে কিছু কেমিক্যাল হ্যাঁ, আচ্ছা আমি দিয়ে দেওয়া হয়? শেষ করি। জি ম্যাম। আমরা কোথায় ইনজেকশনে ছিলাম? হ্যাঁ, ইনজেকশন জি ম্যাম। দিলাম। তারপরে আছে দেখো এই যে একটা হচ্ছে ইমার্শন। হ্যাঁ, ইমার্শনে হয় কি যে তোমার এই ভ্যাকসিনের সলিউশন তৈরি করা হয়, সেই সলিউশনের মধ্যে ফিশগুলোকে হচ্ছে একটা সার্টেন টাইম পর্যন্ত চুবিয়ে রাখা হয়। হ্যাঁ, চুবিয়ে রাখলে তোমার ফিশটা ভ্যাকসিনেটেড হয়ে যায়, এটা হচ্ছে ইমার্শন, চুবিয়ে রাখা যেটা। আরেকটা হচ্ছে ওরাল, যেটা ওরাল হচ্ছে তোমার এটা খাবারের সাথে ভ্যাকসিনটাকে দেওয়া হয়, খাবারের সাথে মিশিয়ে ভ্যাকসিনটা মিশিয়ে তারপর ওই খাবারটা ফিশকে দেওয়া হয়। তো ওই ওরালি ওভাবে দেওয়া যায়। তো ওরালের আবার তোমার থাকে যে এই যে ইমার্শনটা মেইনলি তোমার মাছ যেগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু ইমার্শনটা মানে ভালো হয়, যে অনেকগুলো মাছ একসাথে ভ্যাকসিনেটেড করা যায়। তো কারণ বড় মাছগুলোকে ইমার্শন করা কঠিন, বা বড় মাছগুলোকে আবার ভ্যাকসিন দেওয়া সহজ, মানে ইনজেকশন দেওয়া সহজ। এই জন্য যে এগুলো স্পেসিস যেটার জন্য যেটা সুবিধা হয় সেভাবে করা যায়। আবার ওরালের ক্ষেত্রে হয় কি যে তোমার ওরালটা ভালো হয় কারণ ওইখানে ফিশগুলো স্ট্রেসড হয় না, যেটা ইনজেকশনের ক্ষেত্রে হয় যে ফিশগুলো একটু স্ট্রেসড হয়ে যায়। বাট ওরালের প্রবলেম হয় কি যে হয়তো খাবারের সাথে দেওয়া হলো ঠিক আছে, কিন্তু ফিশ যদি সে মাছ খাবার না খায় সে তার ভ্যাকসিন পাবে না। আবার যদি হতে পারে যে কোনো একটা ফিশ কম খাবার পাচ্ছে, তো তার ক্ষেত্রে ভ্যাকসিনটা একটু কম যাবে। তো এরকম কিছু থাকে আর কি, ডিসঅ্যাডভান্টেজ থাকে সবগুলোরই। জি ম্যাম। এই আর কি, আজকে আমাদের তো তাহলে মোটামুটি কমপ্লিট করেছি। এমনি বুঝছো তো, মানে ওভারঅল জিনিসটা তো বোঝা গেছে আমাদের, মানে এখানে ইন ডিটেলস পড়ানোর সুযোগ নাই, বেসিক জিনিসটাই পড়াতে বলছে, কারণ মানে সিলেবাসে আমাদের এতটুকুই আছে। তো আরো ইন ডিটেলস হয়তো তোমরা লেভেল 4, হ্যাঁ লেভেল 4 এ একটা সাবজেক্ট আছে তোমাদের, ওখানে আরো ইন ডিটেলস পড়বা যে ভ্যাকসিন কিভাবে তৈরি করা হয়, ডেভেলপমেন্টাল স্টেজ গুলো কি কি আছে, এগুলো ইন ডিটেলস তোমরা একটু জানবা আর কি। এখানে আমরা ওভারঅল যে ভ্যাকসিন কি মানে ইমিউনাইজেশনের মধ্যে আর কি পড়াই আমরা, যে ইমিউনাইজেশন কিভাবে করা হয় বা ভ্যাকসিন এর টাইপ গুলো কি, দেন হচ্ছে কিভাবে করানো হয় বা অ্যাডমিনিস্ট্রেশন মেথডটা কি, আর কিছু কমার্শিয়াল ভ্যাকসিনের নাম পড়াই আমরা আর কি। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? বলো। ম্যাম আমার চ্যাট পড়ানো বক্সে শেষ এই পর্যন্তই। নাইম ভাইয়া মনে হয় মানে লিখে দিয়েছে, বলতে পারছে না তাই নেটের কারণে। বুঝিনি। মানে চ্যাট বক্সে নাইম ভাইয়া লিখে প্রশ্ন করছে ম্যাম, নেটের প্রবলেমের জন্য হয়তো। ও আচ্ছা, মানে ইন্টেনশনাল অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে, তুমি কি শুনতে পাচ্ছো? নাইম শুনতে পাচ্ছো? মানে ইন্টেনশনাল বলতে কি বোঝাচ্ছি, যে ধরো যে ভ্যাকসিনটা তো ইন্টেনশনেই দেওয়া হয় তাই না, ভ্যাকসিনটা ইনজেক্ট করা হয়, এটাকেই বলছে যে ইন্টেনশনাল অ্যাডমিনিস্ট্রেশন। মানে ভ্যাকসিনটা, তোমার কথা বোঝা যাচ্ছে না, তুমি বলেছো যে ইন্টেনশনাল অ্যাডমিনিস্ট্রেশনটা বোঝো নাই, মানে এটা আমি বলছি যে তোমার কথা বোঝা যাচ্ছে না।